স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। ঢাকা ও চট্টগ্রামের আকাশে বাতাসে নির্বাচনের আমেজ, প্রার্থীরা প্রতিশ্রুতি আর জয় পরবর্তী কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরছেন ভোটারদের সামনে। ইতিমধ্যেই অনেক প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বিজয়ী যেই হোক, নগরের অন্তহীন সমস্যাগুলো সমাধানে তারা কতটা ভূমিকা রাখতে পারবেন সেটাই দেখার বিষয়। এসব নিয়ে আজকের আলোচনা। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, আছেন স্থপতি মোবাশ্বের হোসেন এবং সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। স্বাগত আপনাদের। নির্বাচন নিয়ে যতগুলো আলোচনা হয় তার মধ্যে একটা প্রধান বিষয় উঠে আসছে, আমরা কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে মেয়রের কাজের এখতিয়ার কতটা। যেমন আইনগত 28 ধরনের কাজ নির্দিষ্ট করা থাকলেও মেয়রের আইনি কর্তৃত্বের অভাব আছে, এটাও অনেক আলোচনা হচ্ছে, এবং সরকারের 56টি সংস্থার উপর তাদের নির্ভর করতে হয়। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? বিষয়টা হচ্ছে, যেমন এটা সাথে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, অনেকে বলতে চাচ্ছেন যে মেয়রদের কাজের যে লিমিটেশন আছে তার সাথে তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেটা সঙ্গতিপূর্ণ নয়। আর 28টা সেই বিষয়টাতে আমরা আসবো, আমাদের কাছে লিস্ট আছে যে 28টা কাজ, এখানে কতগুলো কাজ আছে সুনির্দিষ্ট, মানে আইনের মধ্যে অনেকগুলো আছে, কিছু কনফিউজিং আছে, কিছু আছে শুধু তারা উৎসাহ দিবেন, সহযোগিতা করবেন এরকম, আর কিছু কাজ আছে ঐচ্ছিক এবং এর মধ্যে, যেমন ধরুন পরিচ্ছন্নতা, ফুটপাথগুলো রক্ষা করা, রাস্তাঘাট সংস্কার এবং নির্মাণ করা, রাস্তায় বাতি, এরকম অনেকগুলো কাজ হয় যেগুলো সুনির্দিষ্ট তাদের কাজ হিসেবে কিন্তু চিহ্নিত। আর কিছু কাজ আছে এগুলো এককভাবে একটা সংস্থা করতে পারবে না এখনকার বিদ্যমান সিস্টেমে, শুধু আইনের জন্য না, কারণ এখানে বিশেষ সাহিত্য সেবারও প্রয়োজন আছে, প্ল্যানিং ক্যাপাসিটির প্রয়োজন, আবার ওভারল্যাপিং আছে। সেই জন্য কিছু কাজ আছে অন্য সংস্থার সাথে যৌথভাবে করতে হবে, আর কিছু প্রাইভেট সেক্টরের সাথে যৌথভাবে তাদের করার মতো স্কোপ আছে, যেটা এখন আনএক্সপ্লোর্ড এরিয়া। সেই জন্য আমি বলবো যে সিটি কর্পোরেশন অন্তত শহরের মেজর প্রবলেমের একটা অংশ তারা নিজস্ব উদ্যোগে করতে পারবেন, আর কিছু অংশ তারা যদি একটা ভিশন থাকলে সহযোগিতার মাধ্যমে, কোঅর্ডিনেশনের মাধ্যমে করতে পারবেন। কিন্তু আমাদের এরকম একটা কম্প্রিহেন্সিভ ভিশনের অভাব ছিল। যখন কর্পোরেশনে কেউ গেছেন তখন তারা কিন্তু কর্পোরেশন আভ্যন্তরীণ যে কতগুলো প্রবলেম আছে এগুলোর ভিতরে জড়িয়ে পড়েছেন, যেমন ধরো কন্ট্রাক্টর এবং এই যে সাপ্লাই কন্ট্রাক্ট এবং এগুলোর একটা করাপশন নেটওয়ার্ক আছে, এর ভিতরে কিন্তু অনেক কিছু হারিয়ে যায়। তো এখন আরেকটা বড় সমস্যা আসে, যেটা তাদের কতটুকু এফিসিয়েন্সির সাথে করতে পারবেন, টাকা পয়সার ঘাটতি অনেক প্রচুর। আমি বলবো এটা হয়তো আলোচনাটা অন্য সময় আসতে পারে, কিন্তু যখন আমি শুরু করলাম সেই জন্য বলছি, এখন যে দুটো সিটি কর্পোরেশনে যে মেয়র সাহেবরা যাবেন, যে কাউন্সিল যাবেন, আমি মেয়র একক না, আমরা অনেক সময় মেয়র উপর বেশি ফোকাস করছি, টোটাল কাউন্সিলর আছে বিভিন্ন ওয়ার্ডে। এখন যে তাদের কন্ট্রাক্টরের টাকা দেওয়ার ঘাটতি থেকে আরম্ভ করে অনেকগুলো জিনিস তারা প্রবলেম ইনহেরিট করবেন, যেগুলো তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দুটো সিটি কর্পোরেশনে তারা এখন ঘাটতির মধ্যে গিয়ে কিন্তু কাজ শুরু করতে হবে, আর প্রশাসনিক অব্যবস্থার মধ্যে শুরু করতে হবে অনেকগুলো। যেমন আমি একটা খবর পেয়েছি, এটা আমি এখনো জানি, অসমর্থিত কিছুটা, এখন এদিকে নির্বাচনের কাজ নিয়ে সবাই ব্যস্ত। ঢাকা সিটি কর্পোরেশনের 2 সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা এখন ব্যস্ত হয়ে গেছেন লোক নিয়োগে, তারা নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন এবং শুরু করছেন, হুইচ ইজ নট কারেক্ট ইন দিস টাইম। রীতিনীতি অনুযায়ী তাদের এই সময় এগুলো করা উচিত থাকলেও বন্ধ রাখা উচিত। এখন রিক্রুটমেন্ট যদি করার থাকে, নতুন মেয়র যাবেন, নতুন কাউন্সিল যাবেন, তারা সমস্ত অ্যাসেসমেন্ট করেই করবেন। তো এগুলো চলছে, যার মানে হচ্ছে কি, এরা গিয়ে কিন্তু প্রথম ধাক্কাটা খেয়ে যাবে ভিতর থেকে, কিন্তু আভ্যন্তরীণ প্রবলেমগুলো। তারপরে তো বাইরের যেগুলো সমস্যা সেগুলো তো আছেই, এবং কন্ট্রাক্টরের বিল বাকি আছে প্রচুর, কারণ এখন ধুমসে অনেক কাজ করেই নিয়েছেন, এগুলোর কোয়ালিটি নাই ঠিকভাবে, কিন্তু বিল পে করে দিচ্ছেন বিভিন্ন রকমভাবে। তো এইরকম বহু আভ্যন্তরীণ চ্যালেঞ্জেস কিন্তু আছে, মানে বিয়ন্ড দিস। এই চ্যালেঞ্জগুলো আমরা প্রার্থীদের কাছ থেকে যে প্রতিশ্রুতিগুলো পাচ্ছি তার মধ্যে কিন্তু কোনো চ্যালেঞ্জের উল্লেখ তারা করছেন না। এটার কারণ কি তাদের অজ্ঞতা, তারা জানেন না, নাকি ওই জিনিসটা ঢেকে রাখতে চাচ্ছেন? এটা আমার মনে হয়, যারা, আমি একটু জাস্ট এমনি এটা বলা ঠিক হবে না, কিন্তু তবু আমার একটা ফিলিং, বেশিরভাগ প্রার্থী তারা কোনো সময় সিটি কর্পোরেশন অফিস ভিজিট করছেন বলে আমার মনে হয় না। সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন অফিসটা ভিজিট করলে একদিন তাহলে দেখতে পেতেন সিটি কর্পোরেশন অফিসটা কত ময়লা আবর্জনাপূর্ণ, এবং ওখানে বাথরুমে গেলে ট্যাপ নাই, কল নাই, উপরে বাতি নাই, হ্যাঁ, এরকম প্রচুর অব্যবস্থার মধ্যে। এটাই কিন্তু সারা ঢাকা শহরের অবস্থার চেয়েও খারাপ ভিতরের অবস্থা। তো এগুলো কিন্তু বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে যখন তারা প্রথম কাউন্সিল যাবেন, তখন এগুলো ট্যাকেল করাটা। আমি একটু মোবাশ্বের হোসেনের কাছে আসছি। ক্ষমতা নিয়ে কথা হচ্ছিল, মেয়রদের ক্ষমতা না বাড়ানোর ফলে কি কি সমস্যা হচ্ছে আপনার দৃষ্টিতে, আর ক্ষমতা বাড়ালেই কি এগুলো সমাধান হয়ে যাবে? খুব ইন্টারেস্টিং। আমার কাছে, আমি কিছুক্ষণ আগে ওনার সাথে আলাপ করছিলাম,
আমাদের যারা মেয়রের জন্য দাঁড়িয়েছেন তারা অনেকটা এরকম, ঢাকার কোনো বাস ড্রাইভার যদি বলে যে আমার বাসে উঠলে আপনাকে নিউ ইয়র্ক পৌঁছায় দেবো এবং আমি কি ওই বাসে উঠবো কিনা, এটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা করার ব্যাপার আছে। কারণ ওনারা যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলি আমাদের বাংলাদেশের সবগুলি মিডিয়া ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি হাইলাইট করছেন, কিন্তু কোথাও মিডিয়া থেকে চ্যালেঞ্জ করা হচ্ছে না। চ্যালেঞ্জ করারও দরকার নাই, মিডিয়া প্রতিদিন একটি কথা লেখা থাকা দরকার, আমাদের মেয়র এই এই কাজটাই শুধু করতে পারেন, অন্তত জনগণ তার মাধ্যমে জানুক। এই আলোচনাগুলো কিন্তু সেজন্যই যে তাদের আলোচনার চেয়েও বড় জিনিস আপনারা যে স্ক্রলে কতগুলি তথ্য দিতে পারেন যে ঢাকা শহরের মেয়রের এই কাজের বাহিরে করার ক্ষমতা নাই, তবে এগুলি নেগোশিয়েট করতে পারেন। আমি সবচেয়ে দুঃখজনক যে কথাটা বলবো, ভাইয়ের সাথে আগেও এটা না কথা হয়েছে, বাংলাদেশের একেবারে রিমোট এলাকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব, ওনার যে ক্ষমতা ঢাকার শহরের, আমি আবারও বলছি ঢাকার মেয়রের, আগের এক মেয়র এবং এখন দ্বিখণ্ডিত মেয়রের সেই ধরনের কোনো ক্ষমতাই নাই। যেরকম আমি বলি মফস্বলের একটি চেয়ারম্যান সাহেবের ক্ষমতা রয়েছে সে এলাকার দালান কোঠা অনুমোদন দেওয়ার, সেই মেয়রের সেই চেয়ারম্যান সাহেবের ক্ষমতা রয়েছে পানির সংযোগ দেওয়ার, কাকে পানির সংযোগ দেবেন কাকে দেবেন না। ঢাকার শহরের মেয়রের সে ক্ষমতা নাই এবং এখানকার মেয়র কিন্তু প্রায় 15 জন এমপি এলাকার ভোটে কিন্তু নির্বাচিত, ওনার সেই ক্ষমতা নাই। ওনাকে বরং উল্টাটা কি করতে হয়, এলজিডি মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি করতে হয়। এই এলডিজি মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী হবেন উনি একজন এমপি হতে পারেন অথবা একেবারেই এমপি নাও হতে পারেন, তার সাথে নেগোশিয়েট করে তাকে চলতে হয় আইনের কারণে। আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত ঢাকা এবং চিটাগাংয়ের মেয়রের মতন অসহায় ব্যক্তি আর কেউ নাই। ওনারা কোনো কিছুই করতে পারেন না, করতে পারবেন। আমি তাদের কাছে আবার এখনই বলবো যে ওনাদের তাহলে করণীয় কি, ওনারা একটি কাজ অসম্ভব সুন্দর এবং দূরদর্শিতার সাথে করতে পারে, পরিচ্ছন্ন ঢাকা শহর, এটার 100% ক্ষমতা ওনাদের হাতে রয়েছে, দে ক্যান ডু ইট। ঢাকা শহরে প্রায় 50 লক্ষ লোক প্রতিদিন রাস্তায় নামে, এই 50 লক্ষ লোকের কারু কি রাস্তার দেয়াল বা গাছের গোড়া ছাড়া প্রস্রাব করার কোনো ব্যবস্থা আছে? নাই। আমরা ঢাকাবাসীকে উন্নত এই টয়লেট ফেসিলিটিস দিতে পারি। আপনারা কয়জন জানেন যে বাংলাদেশের মহিলারা এখন চাকরিজীবী পর্যায়ে চলে আসছেন, তারা বাসা থেকে বের হওয়া আসার 3 থেকে 4 ঘন্টা আগে পানি খাওয়া বন্ধ করেন যাতে রাস্তায় তাদের কোনো সুযোগ সুবিধা নাই বলে। এই জিনিসগুলি যদি মেয়র সাহেব, আমি সব কয়জন মেয়রের কাছে আবেদন করবো যারা মেয়র হবেন, প্রমিস করেন যে আমরা 500 টপ কোয়ালিটির টয়লেট ঢাকা শহরকে দেব, আমি গ্যারান্টি দিচ্ছি আগামীবার ওনাদের জন্য আমি ইলেকশনের ক্যাম্পেইনে নামবো। এই কাজটুকু অন্তত ওনারা করুক। এইখানে হলে এই একটা আমরা তাদের কাছ থেকে আসলে আরো অনেক বড় বড় প্রতিশ্রুতি পাচ্ছি, সেটা কতটা হবে আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু যাচ্ছি সাখাওয়াত হোসেনের কাছে। আচরণ বিধি নিয়ে আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আজকে এইচএম এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব একটা জনসভায়, একটা তাদের পার্টি মিটিংয়ে বলেছেন, ভোট চেয়েছেন প্রার্থীর পক্ষে তার দলের জাতীয় পার্টির, এবং তিনি আমরা জানি যে সরকারের একটা পদে আছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত, যেটি কিনা একদিন মন্ত্রীর সমপদমর্যাদার। তো এই অবস্থার একজন ব্যক্তি কি ভোট চাইতে পারেন? এবং সেখানে উনি বলেছেন, এটা উল্লেখ করেছেন যে আমি জানি আগামীকালের পত্রিকায় লেখা হবে আচরণবিধি লঙ্ঘন করেছে, কিন্তু এটা আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে না। এই বিষয়টা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। শুধু উনি কেন, আজকে একজন অত্যন্ত সিনিয়র মন্ত্রী, আমি অত্যন্ত ভালোবাসি ওনাকে, আমার পুরাতন এলাকা, মানে আমাদের বৃহত্তর এলাকার, উনি সিজন পলিটিশিয়ান, উনি যেভাবে কথাগুলো বললেন এটা টোটাল আচরণবিধি লঙ্ঘন। এখন আচরণবিধি লঙ্ঘন এটা বড় ধরনের আচরণবিধির লঙ্ঘন, একজন এটা মানা করা আছে যে মন্ত্রী মহোদয়রা কোনো ধরনের এইসব ইলেকশনে, বিশেষ করে এই সরকার কোনো লাভজনক পদে থেকে এইসব ইলেকশনে এমন কিছু বলবেন না যেগুলো একটা ক্যাম্পেইনের মতো হয়ে যায়। এখন একজন মন্ত্রী মহোদয় যদি কথা বলেন ওইভাবে, তাহলে এটা কিন্তু ক্যাম্পেইন হয়ে যায়। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, আমি ওনাকে শ্রদ্ধা করি, উনি আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন, আমার চিফ অফ স্টাফ ছিলেন, আমাকে অনেক ভালোবাসেন উনি। কিন্তু উনি যে মসজিদে দাঁড়িয়ে যে কথাটা বলছেন, উনি বললেন আচরণবিধি লঙ্ঘন হয় না। আমি এখানে আমি পরবর্তী পর্যায়ে আচরণবিধি বের করব, স্পষ্ট লেখা আছে মন্ত্রী প্রতিমন্ত্রী
আর অন্য ধরনের মন্ত্রী, ইভেন মন্ত্রী পর্যায়ের কেউ যদি সেই সুযোগ সুবিধা নিয়ে থাকেন, এই ধরনের ব্যক্তিবর্গের ইলেকশন ক্যাম্পেইন করা অথবা ইলেকশন ক্যাম্পেইনের সাথে যুক্ত হওয়া সম্পূর্ণভাবে আচরণবিধির লঙ্ঘন। এখন কথাটা হলো যে আমরা প্রায় ইলেকশন কমিশনের কথা বলি, যখন এই ধরনের মানুষজন নিজেরা জেনেও যখন এই আচরণবিধির লঙ্ঘন করেন, তখন এটা খুব দুঃখজনক। সেক্ষেত্রে কমিশন কি করতে পারে? আমি ওইটাই আমি আপনাকে বলি কমিশন কি করতে পারে। কমিশন যা করতে পারতো এটা বোধহয় করছে কিনা আমি জানি না। ফার্স্ট না, ঘটনাটা আজকে বিকেলে আমি আপনাকে বলছি, শিডিউল ডিক্লেয়ার করার আগে একটা চিঠি আমরা দিতাম মন্ত্রী পরিষদকে, যে মনে করায় দেওয়ার জন্য, এবং যদি কোনো এই ধরনের পরবর্তী পর্যায়ে কোনো ব্যর্থ হতো, সরাসরি মন্ত্রীকে চিঠি দেওয়া হতো যে আপনি এই কাজটা করেছেন, আমরা অনুরোধ করব যে আপনি ভবিষ্যতে এই কাজটা করবেন না। এবং এইসব চিঠি গোপন থাকে না, এগুলো তখন ফ্ল্যাশ হয়ে যায়। আমি আপনার কাছে বাংলাদেশের পার্সপেক্টিভে জানতে চাচ্ছি, আপনারা একটা মন্ত্রীকে চিঠি দিলেন, উনি আবারও এই কাজটি করলেন, তখন কি আবার আরেকটি চিঠি দিলেন? মানে চিঠির মধ্যে সীমাবদ্ধ থাকে কিনা বিষয়টা? আমাদের কিন্তু দ্বিতীয়বার কিছু দিতে হয় নাই আমাদের সময়। মানে আমি আপনাকে একটা স্টোরি বলি, মানে স্টোরি না, আমরা ইন্ডিয়াতে যেটা হয়েছিল, ইন্ডিয়াতে সালমান খুরশিদ একটা উক্তি করেছিলেন, ওনাকে একটা চিঠি দিল ইলেকশন কমিশন, এবং ওনাকে জবাব দিয়ে চাইলো। তারা জবাব দিতে ইলেকশন কমিশন খুশি হলো না, যে না উনি যেভাবে জবাব দিতেছেন ওটাতে ইলেকশন কমিশনকে ডিগ্রেড করা হয়েছে, সন্তুষ্ট হয় নাই, বা ইলেকশন কমিশনকে পিঞ্চ করে কথা বলেছেন। সালমান খুরশিদ সাহেবের নামে বিরাট একটি চিঠি প্রত্যেকটি কমিশনার সাইন করে এটা পাঠালো আপনার প্রেসিডেন্টের কাছে পাঠানো, যে একজন মন্ত্রী এই ধরনের ইলেকশন কমিশনের সাথে কথা বলছে। তো আমাদের এখানে আমি আপনাকে মনে করে দিতে পারি যে একজন মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আমরা মামলা করেছিলাম, এটা অত্যন্ত ভেরি ফেমাস। একজন মন্ত্রীর বিরুদ্ধে তার আচরণবিধির লঙ্ঘনের জন্য উনি ডিনাই করেছিলেন, আমরা মামলা করেছিলাম। আমাদের কাজ মামলা পর্যন্ত, মামলা পরবর্তীতে আমি একটা বিরতি নিয়ে আসি, বিরতি পর আরো আলোচনা করব। আমাদের জানার দরকার ছিল। নিচে একটা বিরতি, সাথেই থাকুন।